Okay, good morning, good afternoon, good evening, depending on who is watching the video at what time of the day or night and from whatever part of the world. তো আমি আমার নিজের ইন্ট্রোডাকশনটা দিচ্ছি আমি চৌধুরী আবদুল্লাহ কাসেদ I'm an organizational development and performance management consultant for several companies in parallel and I'm also a coach for life, business and career. আমার মোটামুটি 26 years of work experience আছে with many large corporates and some multinationals as well. যে ফিল্ডগুলোতে আমি কাজ করেছি দ্যাট ইজ মোস্টলি এইচআর, অর্গানাইজেশনাল ডেভেলপমেন্ট, অর্গানাইজেশনাল পারফরমেন্স ম্যানেজমেন্ট, অর্গানাইজেশনাল বিহেভিয়ার, আর অ্যাট দ্য সেম টাইম আমি বিজনেস ডিভিশনগুলো লিড করেছি অনেকগুলো কোম্পানিতে, সেলস দেখেছি, কমিউনিকেশন সাইটটাও টেক কেয়ার করেছি অনেকগুলো কোম্পানিতে. And I've worked mostly in large corporates and also in some multinationals and joint venture companies. আমার মোটামুটি 26 বছরের ওয়ার্ক এক্সপিরিয়েন্সের মধ্যে around 17 years has been in the capacity of division head অর্থাৎ ডিরেক্টর, এক্সিকিউটিভ ডিরেক্টর, সিএক্সও লেভেলে কাজ করার সৌভাগ্য হয়েছে আলহামদুলিল্লাহ. And I love sharing my thoughts and experiences and opinions on various subjects, and I like to challenge conventionally accepted and prevailing notions এবং যেটা প্রচলিত অনেক কিছু ধারণা আছে যেটা আসলে সেটার মধ্যে কিছু ভ্রান্ত ধারণা বলা যেতে পারে, কিছু ফ্যালাসিজ আছে, সেগুলো চ্যালেঞ্জ করতে আমার ভালো লাগে এবং আই উড লাইক টু এনগেজ মাই অডিয়েন্স ইন টু ডিবেট অ্যান্ড ডিসকাশন. থট প্রভোকিং একটা এক্সারসাইজ চাই যে আমার ভিডিওগুলো হোক, যাতে হুএভার ইজ ওয়াচিং ইট সে ব্যাপারগুলো নিয়ে চিন্তা করে, কমেন্টস করে, অন্য অডিয়েন্স তাদের সাথে এগ্রি করবে, ডিসএগ্রি করবে, আমার সাথে পিপল উইল এগ্রি, ডিসএগ্রি, নো বিগ ডিল. So, Ajke, I would like to welcome you to today's QR code episode of Kasim's Solo Talks on 53rd anniversary of the day Bangladesh won its independence. So, QR code হচ্ছে আমাদের আরেকটা প্ল্যাটফর্ম আছে which has been created jointly by myself and my friend Rana Islam, and আমাদের এই কন্টেন্টগুলো আমরা সেই QR code চ্যানেলেও often share করে থাকি. So, first thing that I would like to talk about is why did I name the topic the way that I did? তো দ্য রিজন আমি একটু কায়দা করে আমি বলবো যে টপিকটা আমি নাম সাজিয়েছি যে 53rd অ্যানিভার্সারি অফ দ্য ডে বাংলাদেশ ওয়ান ইটস ইন্ডিপেন্ডেন্স, কারণ আমাদের এই 16th ডিসেম্বরটা আসলে কি এটা নিয়ে অ্যাকচুয়ালি অনেক কনফিউশন আছে. জেনারেলি দ্য ওয়ে দ্যাট ইট হ্যাজ বিন কল্ড এটাকে ভিক্টরি ডে বলা হয়, কিন্তু সাধারণত জেনারেল মানুষের মধ্যে ম্যাক্সিমাম মানুষকে মানে কবে আমাদের স্বাধীনতা হয়েছে এই প্রশ্নটা করলে সবাই 16ই ডিসেম্বরই বলে. অ্যান্ড দ্য রিজন ইজ বিকজ কনভেনশনালি সাধারণত অল ওভার দ্য ওয়ার্ল্ড আমরা যেটা দেখি যে একটা দেশ যখন ইন্ডিপেন্ডেন্ট হয়ে বের হয়ে আসে তখন যেই দেশটা থেকে বের হয়ে আসছে সেই দেশের সাথে অ্যাকচুয়ালি often cases একটা যুদ্ধ হয় বা there's some kind of a military confrontation, and then সেখানে there is a treaty that is signed or some kind of a surrender that is signed by the previous parent country এবং সেখান থেকে নতুন দেশটা বের হয়ে আসে. And তারপরে দেখা যায় যে অন্যান্য দেশ around the world they start recognizing that country. So it's only at that point usually that a country can claim to be properly independent. এর আগে মানে যদিও অনেকে বলতে পারে যে আমি ডিক্লেয়ার করেছি দ্যাট আই এম ইন্ডিপেন্ডেন্ট, বাট দ্য রিয়ালিটি অ্যান্ড দ্য ফ্যাক্ট ইজ যেটা অনেকে মনে করে সেটা হচ্ছে যে অ্যাকচুয়ালি একটা দেশে মানে জাস্ট নিজেকে নিজে ইন্ডিপেন্ডেন্ট ডিক্লেয়ার করাই ইজ নট গুড এনাফ, বিকজ একটা মানে অনেক জায়গাতেই অনেকে কিন্তু নিজেকে ইন্ডিপেন্ডেন্ট ডিক্লেয়ার করে রাখে, কিন্তু আসলে কি সে ইন্ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছে আসলে ইন অল প্র্যাকটিক্যাল সেন্স হতে পারছে না. তো এই ধরনের কারণে আসলে এই 16ই ডিসেম্বরকে নিয়ে অনেক রকম ডিসপিউটেড কন্ট্রোভার্সিজ আছে. তো সেই জন্য আমি বলি যে আসলে দিস ইজ দ্য ডে দ্যাট উই ওয়ান ভিক্টরির সেই মানে উইনিংটা আছে, ওয়ান আওয়ার ইন্ডিপেন্ডেন্স, বিকজ যদিও আমরা মনে করি যে আমাদের মেবি 26 মার্চে আমাদের ইন্ডিপেন্ডেন্স আমরা পেয়েছি, বাট আসলে আমরা 26 মার্চে আমরা ইন্ডিপেন্ডেন্ট হিসেবে নিজেদেরকে দাবি করেছি, ডিক্লেয়ার করেছি, বাট অ্যাকচুয়ালি এফেক্টিভলি এটা উইন করে বের হয়ে আসতে পারলাম আমরা 16ই ডিসেম্বর. তো এই কন্ট্রোভার্সিটা যেহেতু মানে কমনলি সবার মধ্যে ঘুরপাক খায় এবং এটা নিয়ে আসলে অনেক প্রবলেম হয়, যার কারণে টেকনিক্যালি বলতে গেলে কথাটাকে একটু আমাকে স্ট্র্যাটেজিকলি প্লেস করতে হয়েছে, বিকজ আমিও পার্টলি এগ্রি করি যে প্রবাবলি 26 মার্চ ইজ
more like a day of declaration day, মানে মানে ইন্ডিপেন্ডেন্স ডিক্লারেশন ডে, এ ধরনের কিছু একটা প্রবাবলি যদি টার্মটা ব্যবহার হতো, মেবি দ্যাট উড হ্যাভ বিন মোর অ্যাপ্রোপ্রিয়েট। এটা অনেকেই বলে, ইন্টারন্যাশনালিও বলে। আমি নিজে অনেক বাইরের কনফারেন্সেসে যখন গিয়েছি তখন আমাকে সরাসরি এই প্রশ্নটা করা হয়েছে, বিকজ উই মেড সাম কান্ট্রি প্রেজেন্টেশনস। তো সেখানে যখন দেখা যায় আমাদের ইন্ডিপেন্ডেন্স ডে এত, আবার উই ওয়ান আওয়ার ভিক্টরি 16 ডিসেম্বরে, তো এটা নিয়ে অনেকেই কোয়েশ্চেন করে এবং অনেকে জানে ইন্টারন্যাশনালি যে উই গট আওয়ার ভিক্টরি সামটাইম ইন ডিসেম্বর। তো তখন সবাই অনেকে প্রশ্ন করে যে দেন হোয়াট ইজ দিস মার্চ থিং। তো অনেকের সাথে আমাকে ইন্টারন্যাশনালি অনেক কিছু এক্সপ্লেইন করতে হয়েছে এবং লজিকে আসলে অসুবিধা আছে, এটা এটা ইটস নট ভেরি ইজি টু স্ট্যাবলিশ। তো যার কারণে আমি নামটাকে একটু টেকনিক্যালি স্ট্র্যাটেজিকলি বলেছি। হ্যাঁ, এফেক্টিভলি আসলে আমাদের ইন্ডিপেন্ডেন্ট দেশ হিসেবে যাত্রা তো 16 ডিসেম্বরের পরের থেকে 17 ডিসেম্বর থেকেই স্টার্ট হয়েছে। তো সেই জন্যই আমি অ্যাকচুয়ালি সেভাবেই বললাম যে আমাদের কাউন্ট করতে গেলে দেখা যায় যে আমাদের এই যে 16 ডিসেম্বর কেবল স্টার্ট হতে যাচ্ছে, আমি রাতের বেলায় ভিডিওটা করছি। তো বেসিক্যালি 53 ইয়ার্স কমপ্লিট হলো আমাদের, অ্যান্ড উই আর স্টেপিং ইনটু আওয়ার 54th ইয়ার অফ মানে হ্যাভিং ওয়ান আওয়ার ইন্ডিপেন্ডেন্স। তো এখন সেজন্যই এই নামের ব্যাখ্যাটা আমি দিলাম। সো what should be our stand about winning the independence? এই ব্যাপারটা নিয়ে একটু কথা বলার দরকার আছে। আমরা যে একটা দেশ, আমরা স্বাধীন হয়েছি, এটা নিয়ে আসলে আমার মনে হয় কোনো ডিবেট, দ্বিমত, কন্ট্রোভার্সি থাকা উচিত না। আমার মনে হয় ছিল না, আমার মনে হয় নেই, কিন্তু তারপরেও আবার দেখা যায় যে কখনো কখনো কিছু কিছু মানুষ ইদানিং মনে হচ্ছে যেন এটা একটু একটু আবার কথা হালকা পাতলা উঠছে, বাট ওঠা উচিত না। আমার মনে হয় অ্যাজ এ কান্ট্রি উই হ্যাভ গন থ্রু সার্টেন ট্রানজিশনস। উই ওয়ার আন্ডার দ্য কলোনিয়াল গভর্নমেন্ট, উই ওয়ার আন্ডার দ্য ব্রিটিশ রুল, এবং সেখান থেকে উই কেম আউট, মানে পাকিস্তান বেরোয় আসলে, ইন্ডিয়া বেরোয় গেল, দেন পাকিস্তানের আমরা ছিলাম ফর অ্যাবাউট 24 ইয়ার্স। সেখানে lot of things were good, but lots of things were not so good, এবং আমরা আসলে definitely অনেক দিক থেকে we were actually not being treated the way that we should have been treated as equals, এবং সিচুয়েশনটা এরকম দাঁড়িয়ে গিয়েছিল যে মানে definitely we started to feel as if আমরা আবারও ওই some sort of a colonial টাইমের মধ্যেই আছি, এবং আমাদের the counterpart ওয়েস্ট পাকিস্তান, আমাদের সাথে তাদের বিহেভিয়ার ওয়াজ নট লাইক মানে another province of the same country, but it started actually becoming very imperious and masterful boss-like behavior, and সেই জিনিসটা তো আসলে অ্যাকসেপ্টেবল হতে পারে না, এবং সেটার সাথে সাথে আসলে বিভিন্ন লেভেলে ডিপ্রাইভেশন, অপারেশন, এগুলো অনেক কিছু হওয়া শুরু হলো, এবং অনেক ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট হয়েছে। টু বি ফেয়ার, লট অফ গুড থিংস হ্যাপেন্ড ডেফিনেটলি। আর্লি 40s বাংলাদেশ যে অবস্থায় ছিল সেটা থেকে বাই দ্য এন্ড অফ দ্য 1960s উই হ্যাড মুভড ফরওয়ার্ড আ লট, but at the same time তুলনামূলকভাবে ওয়েস্ট পাকিস্তান at that time had moved forward much more, and a lot of the forward movement was based on funds and revenues that were being generated from jute trade and a lot of other things that were happening actually in the east. So a imbalance was becoming a bit too hard to take care of, and দেখা যাচ্ছিল যে মানে ওয়েস্ট পাকিস্তানের এই অ্যাটিটিউডগুলোর কারণেই ডিসপ্যারিটিগুলো তৈরি হচ্ছিল, এবং আস্তে আস্তে আমাদের কী বলে ভাষা ওয়াজ এ সাবজেক্ট, তারপর পলিসিগত দিক থেকে সব দিক থেকে একটা রিপ্রেসিভ অ্যাটিটিউড ছিল, এবং আই থিঙ্ক সবচেয়ে বেশি যে জিনিসটাতে অসুবিধা ছিল সেটা হচ্ছে অ্যাটিটিউড। দিস অলওয়েজ সব জায়গায় প্রবলেম হয় উইথ অ্যাটিটিউড, অ্যান্ড আই থিঙ্ক পিপল এখানে মানে চাকরি বাকরি পাওয়া থেকে শুরু করে মানে কোটা সব জায়গাতে পিছিয়ে যাচ্ছে, এবং যখনই তাদের সাথে কোনো ইন্টারাকশন হচ্ছে দ্য জেনারেল অ্যাটিটিউড ওয়াজ দ্যাট দে ওয়ার আ বিট সুপিরিয়র, এবং সবসময় তারা একটু লুক ডাউন আপন করার একটা টেন্ডেন্সি শো করছিল। এই জিনিসটা তো আসলে টলারেবল হয় না, মানে অনেক কিছু আসলে ওভারলুক করে চলতে থাকা যায়, বাট আফটার আ ওয়াইল এটা মানে হয় না।
সো দ্যাটস ওয়াই অ্যাট সাম পয়েন্ট এটা মানে আন্দোলন হওয়া শুরু হলো, অটোনমির জন্য দাবি আসলো এবং ইভেন্চুয়ালি দেশ স্বাধীন হয়ে গেল। তো আমার মনে হয় এই ব্যাপারটা নিয়ে ফার্দার আসলে আমাদের উই শুড নট বি ফিলিং ব্যাড অ্যাবাউট ইট, বিকজ ইন দ্য লাস্ট 53 ইয়ার্স আমরা যদি কম্পেয়ার করি, দেন আমাদের আসলে মার্শাল্লাহ প্রগ্রেস, আমাদের ডেভেলপমেন্ট, আমাদের সব কিছু অনেক 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 বেশি কিন্তু প্রগ্রেস বেটার হয়েছে, টু বি ফ্র্যাঙ্ক, অ্যাজ কম্পেয়ার টু ওয়েস্ট পাকিস্তান। অ্যান্ড দিস ইজ সামথিং যেটা ওয়েস্ট পাকিস্তানের যারা নিউট্রাল অ্যানালিস্ট আছে তারা নিজেরাও বলে যে বাংলাদেশ ইজ এ সাকসেস স্টোরি, বাংলাদেশ অনেক এগিয়ে গেছে, অনেক ভালো হয়েছে, অনেক দিকে দে আর নাও মাচ ফার্দার হেড অফ আস। তো ইকোনমিক্যালি, কারেন্সি ওয়াইজ, আমাদের ইউএনের যে বিভিন্ন রকম ইন্ডেক্সেস আছে, হিউম্যান রাইটস ইস্যুস, অনেক দিক থেকে আমরা অ্যাকচুয়ালি মাচ বেটার অফ। সো আমার মনে হয় যে সেই ধরনের চিন্তা ভাবনা এটা জাস্টিফাইড না যদি এখনও কারোর মধ্যে থেকে থাকে দ্যাট ও উই শুড নট হ্যাভ কাম আউট অফ পাকিস্তান, উই শুড নট হ্যাভ ব্রোকেন আউট। তো আমি যেটা মনে করি সেটা হচ্ছে যে এ ধরনের চিন্তা থাকা উচিত না, এবং আমার মনে হয় হয়তো সাম ভেরি সিনিয়র সিটিজেন্স থাকতে পারে যারা ওই সময় হয়তো তাদের লাইফের খুব ভালো কিছু মুহূর্ত হয়তো কাটিয়েছে ওখানে, হয়তো ওই টাইমটা হয়তো তাদের জন্য ওয়াজ ভেরি গুড ফর দেম। সেই কিছু মানুষ ছাড়া আমার মনে হয় কারুরই আসলে সেই ধরনের কোনো নস্টালজিক অ্যাটাচমেন্ট ওভাবে থাকার কথা না। অ্যান্ড স্পেশালি আফটার দ্য এক্সট্রিমলি bloody civil war that we had, এই যে the war of independence that we had, এখানে তো অ্যাকচুয়ালি অনেক কিলিংস, বারবারিজম অ্যান্ড অ্যাট্রসিটিস ডিড টেক প্লেস। সো আমার মনে হয় এই জিনিসটা নিয়ে, এটাকে নিয়ে কন্ট্রোভার্সি করার আসলে কোনো রুম নেই। আর আমার অ্যাকচুয়ালি যেটা মনে হয় সেটা হচ্ছে যে আমরা গত 15-20 বছর ধরে একটা জিনিস দেখেছি যে এই অনেক পলিটিক্স হয়েছে এই স্বাধীনতা যুদ্ধকে কেন্দ্র করে, এবং মানে একটা বড় শক্তি দাঁড়া করানো হয়েছে যারা মনে করছে যে দেশের ভিতরে there are a lot of people যারা হচ্ছে স্বাধীনতা বিরোধী। বাট আমার মনে হয় আমরা একটা ইন্ডিপেন্ডেন্ট দেশ হিসেবে এক্সিস্ট করছি, এইটার বিরোধিতা করার মতো আসলে কোনো সেন্সেবল মানুষই নেই। সুতরাং এই সাবজেক্টটাকে মানে কেন্দ্র করে দেশের মধ্যে ডিভিশন তৈরি করার যেই প্রবণতাটা ছিল গত 15-20 বছর আমরা দেখেছি, আমার মনে হয় ইট ইজ হাই টাইম দ্যাট উই স্টপ অল দ্যাট। অ্যান্ড ডেফিনেটলি এখন আবার নতুন করে আবার কোনো গ্রুপ তৈরি হওয়ারও দরকার নেই যারা মনে করবে যে না আসলে মেবি ফেরত মানে ইন দ্য পাস্ট চলে গেলে ভালো হতো, সেরকম কোনো নতুন গ্রুপের উত্থান হওয়ারও কোনো দরকার নেই। এবং স্বাধীনতাকে কেন্দ্র করে স্বাধীনতার পক্ষের শক্তি, বিপক্ষের শক্তি, এই সমস্ত ন্যারেটিভস আসলে তৈরি করার আর দরকার নেই। আমার মনে হয় আমাদের দেশ আসলে এখন যে পর্যায়ে চলে এসেছে, মানে মেজরিটি অফ দ্য পিপল হু আর লিভিং ইন দিস কান্ট্রি অ্যাট দিস পয়েন্ট ইন টাইম were not even there during the War of Independence. আমি নিজেও যুদ্ধর 4-5 বছর পরে আমার জন্ম হয়েছে, এবং আমার মনে হয় আমাদের দেশের এখন প্রায় 70-80% অফ দ্য পপুলেশন যারা এখন জীবিত আছে তারা অ্যাকচুয়ালি যুদ্ধের সময় জন্ম হয়নি। সুতরাং এবং মানে এখন যতটুকুও এই জিনিসগুলোর রেলেভেন্স আছে, দেখা যাচ্ছে another 5-10 years down the road মানে ইট রিয়েলি মানে এই ব্যাপারগুলোকে পলিটিক্সে কাজে লাগানোর আসলে কোনো স্কোপ আর থাকবে না। তো আমার মনে হয় যে এখন আসলে কে ওই সময় পক্ষে ছিল, কে বিপক্ষে ছিল, এগুলো পক্ষ বিপক্ষ এগুলো বাদ দিয়ে উই নিড টু গো ফরওয়ার্ড ফর ইউনিফাইড নেশন, এবং উই নিড টু অল ওয়ার্ক টুগেদার নাও। আমার মনে হয় বিপক্ষের যতটুকু যা শক্তি ছিল দেভ অলরেডি largely been cleaned out and cleansed out. মানে major maybe people who were suspected to be associated with war crimes, তাদেরকে তো যা করার যা হওয়ার হয়ে গেছে। So let's just get that chapter out of the way. And আমার মনে হয় যে let us not talk about all of that politics. Let's all get together, combine our talent, our resources, and let's move forward towards making a better nation. আমার মনে হয় that's what we should all be focusing on এই বর্তমান সময়।
তো আমরা একটা জিনিস যেটা একটু বলার আছে সেটা হলো যে বর্তমানে রিসেন্টলি 5th অগস্টে আমাদের একটা অনেক অনেক বছরের একটা টাইরানিক্যাল একটা রেজিমের ডাউনফল হয়েছে। তো ন্যাচারালি অনেকেই মানে স্পেশালি ইয়াঙ্গার জেনারেশন তারা অফকোর্স এটাকেই স্বাধীনতা হিসেবে দেখছে এবং বলছে যে স্বাধীন হয়েছে ইটস আ ফিগার অফ স্পিচ। আমার মনে হয় এটাকে এত সিরিয়াসলি বা লিটারালি নেওয়ার কিছু নেই। এটার আসল মিনিংটা যেটা সেটা হচ্ছে যে বেসিক্যালি উই ওভারথ্রু আ টাইরেন্ট, we won our freedom from a tyrannical regime, বাট অ্যাজ আ কান্ট্রি আমাদের তো ইন্ডিপেন্ডেন্স হচ্ছে এই মানে বিটুইন 26শে মার্চ আর 16ই ডিসেম্বরের ভিতরেই ঘুরপাক খাবে, বিকজ দ্যাটস অ্যাকচুয়ালি দ্য টাইম when we came out as a country, তাই না? মানে আমাদের দেশ বাংলাদেশ এটা তো ক্রিয়েট হয়েছে ওই সময়। তো এটা নিয়েও মাঝে মাঝে আমার মনে হয় কেউ কেউ একটু কনফিউশন ক্রিয়েট করছেন আজকাল বা করতে চাচ্ছেন। আমার মনে হয় আম, এটা নিয়েও আসলে কনফিউশন ক্রিয়েট করার কিছু নেই। আমার মনে হয় এগুলো নিয়ে আলাপ করাটাই হচ্ছে একটা মানে ভেরি আনফর্চুনেট থিং অ্যান্ড ওয়েস্ট অফ টাইম, অ্যান্ড আই ডোন্ট থিঙ্ক উই নিড টু ওয়েস্ট টাইম অন দ্যাট। তো আমাদের আসলে মেইন কোয়েশ্চেন যেটা সেটা হচ্ছে ওয়ের হ্যাভ উই কাম ইন 53 ইয়ার্স। তো আমাদের এই 53 ইয়ার্সে ডেফিনেটলি আমাদের অনেক প্রগ্রেস হয়েছে। We have to give credit to all the governments যারা এসেছে আমাদের এই টাইমে। এটা বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, মিলিটারি রুল যা হয়েছে মানে ইরেসপেক্টিভলি সবারই কিছু না কিছু কন্ট্রিবিউশন আছে পলিটিক্যালি, বাট আসলে পলিটিক্যালি যতটুকু যার কন্ট্রিবিউশন তার থেকে আসলে হাইয়েস্ট কন্ট্রিবিউশন হচ্ছে মানুষের। The citizens of Bangladesh are amazing. We are amazing as a people, and we need to applaud ourselves. See, the thing is, আমাদের দেশে পলিসিগতভাবে সাপোর্ট ফ্রম দ্য গভর্নমেন্ট যতটুকু না এসেছে তার থেকে আসলে মানুষ তার নিজের রেজিলিয়েন্স দিয়ে কিন্তু ম্যাক্সিমাম প্রবলেমস ওভারকাম করে এসেছে। ফ্লাড হোক, যত রকম ডিজাস্টার হোক, সব কিছু। একটা ফ্লাড দুটো ফ্লাড তো না, আমাদের এখানে মানে 4-5টা ঐতিহাসিক বড় বড় ফ্লাড হয়েছে, আর এমনি একটা অ্যাভারেজ ফ্লাড তো প্রত্যেক বছর হয়। অ্যান্ড দেন উইভ হ্যাড সেভারাল মেজর সাইক্লোনস। আমাদের সেই মানে আমি হয়তো ছোটোবেলায় শুনেছি 70s কিছু বড় সাইক্লোনের কথা, দেন বড় হয়ে 1991 তখন ক্লাস 10-এ ছিলাম আই থিঙ্ক, তখন একটা মেজর সাইক্লোন হচ্ছিল। তখনও সাইক্লোনের নাম দিত না, বাট উড়ির চর এরকম মানে উড়ির চরের সাইক্লোন বলা হতো। সন্দ্বীপ, হাতিয়া, উড়ির চর এইসব জায়গাগুলো সাউথ বেল্ট অফ দ্য হোল কান্ট্রি ওয়াজ সো ব্যাডলি ডিভাস্টেটেড, এবং তখন এত সাইক্লোন টেল্টার এত কিছু ছিল না, আর্লি ওয়ার্নিং সিস্টেম এগুলো ছিল না, এবং আই বিলিভ ওখানে লক্ষাধিক প্রাণহানি হয়েছিল, এবং মানে প্রবাবলি অলমোস্ট আ ক্রোর অফ পিপল ওয়ার ডিসপ্লেসড। খুব খারাপ একটা মানে ধাক্কা গেল আমাদের দেশের উপরে, এবং প্রায় 2-1 বছর ওই এরিয়াগুলো কিন্তু মানে একটু টাইম টু রিকাভার, বাট তারপরে রিকাভারি হয়ে গেছে, এবং এরপরে আইলা, সিডর আরও কত কিছু এসেছে গেছে। কিন্তু আলহামদুলিল্লাহ মানে ইট ইজ রিয়েলি ফ্যান্টাস্টিক যে আমাদের দেশ কিন্তু এটা সুন্দরভাবে কোপ করে গেছে, এবং এটার কোপ করার মেইন জিনিসটা হচ্ছে আমাদের মানুষের মধ্যে যে রেজিলিয়েন্স, আমাদের মানুষের মধ্যে যেই কর্মদক্ষতা অ্যান্ড আওয়ার ডিটারমিনেশন টু ওভারকাম, অ্যান্ড দ্যাট ওয়াজ ফ্যান্টাস্টিক। অ্যান্ড দেন আরেকটা জিনিস যেটা সেটা হচ্ছে ইকোনমিক যেই আপহিভলসগুলো আছে আমাদের সামহাও দি আদার ওয়ার্ল্ড ওয়াইড যা ঘটুক না কেন, আমাদের কিন্তু mid-90s দিকে ওয়ার্ল্ড ওয়াইড একটা ম্যাসিভ রিসেশন গেছে। আলহামদুলিল্লাহ সেটাতে আমাদের তেমন কিছু হয়নি। 2005-06 দিকে একটা ওই প্যান্ডেমিকের মতো হলো, মেইনলি ওটা চায়না থেকে শুরু হয়েছিল, এবং সেইটা কিন্তু ইট হ্যাড এ মেজর এশিয়াতে একটা পুরো মেল্টডাউন হলো 2005-06-07 এই টাইমে। সেখানেও কিন্তু মাশাআল্লাহ বাংলাদেশের উপরে তেমন কোনো প্রবলেম হয়নি। 2009 থেকে 12-13 পর্যন্ত একটা গ্লোবাল রিসেশন গেল, এবং যেটাতে মিডল ইস্ট এবং আমেরিকার ইকোনমিতে মেজর ধস নামলো। আলহামদুলিল্লাহ বাংলাদেশের উপরে তেমন কোনো এফেক্ট আসেনি। তারপরে মোস্ট রিসেন্টলি প্যান্ডেমিক হলো, কোভিড মানে
পুরো ওয়ার্ল্ড ওয়াইড পুরো ওলট পালট হয়ে গেল, বাংলাদেশের উপরে কিন্তু আলহামদুলিল্লাহ সেরকম খারাপ মানে এফেক্ট আসেনি যতটা মানুষ ভেবেছিল। আমরা মানে ইনফ্যাক্ট এক্সপেক্ট করছিলাম যে হয়তো 10 বছর পিছিয়ে যাবে দেশ। দ্যাট ডিড নট হ্যাপেন। 2 বছরের মতো মানে দেখা গেছে রেমিটেন্সেস বলি, এক্সপোর্ট ভলিউম বলি, এটা অ্যারাউন্ড 2 ইয়ার্সের মতো পিছিয়েছে, এবং তার 1 থেকে 2 বছরের মধ্যে সেটা ক্যাচ আপ হয়ে থার্ড ইয়ারের মধ্যে মানে ওটা যদি নর্মালি চলতো তারপরে ভালো হলে যেভাবে, যেহেতু থার্ড ইয়ারে একদম একটা বাম্পার রিবাউন্ড হয়েছে। তো দ্যাটস ওয়াই 2022 থেকে মানে কান্ট্রি ইজ মোরলেস ওয়াজ পারফর্মিং অ্যাট এ লেভেল যে তেমন কিছু হয়নি মানে ইন টার্মস অফ এক্সপোর্টস। বাট এখন আর মানে করাপশনের যদি কথা বলি, অফকোর্স আমাদের করাপশন প্রত্যেক রেজিমেই করাপশন হয়েছে, হিউজ পরিমাণ হয়েছে, সেই আমলের তুলনায় অনেক হয়েছে। তারপরের মানে যেটা হচ্ছে যে মানে উই কনসিডার আছে না, আমরা যদি মনে করি যে 5,000 টাকা মানে 20 বছর আগে ওয়াজ এ গুড ইনকাম, ও 40 বছর আগে ওয়াজ এ ভেরি গুড ইনকাম, ওরকম একটা ব্যাপার আর কি। ওই 5,000 টাকার ওই সেম ক্লাউড পেতে গেলে এখন অ্যাটলিস্ট 60-70 হাজার টাকার ইনকাম হতে হবে, ওরকম একটা ব্যাপার যেরকম হয়ে গেছে না। ইনফ্যাক্ট আরও বেশি মানে মানে স্বাধীনতার পরপর আর্লি 70s-এর 5,000 টাকা আর এখনকার 5,000 টাকা কিন্তু মানে এখন 5,000 টাকা উইল বি অলমোস্ট 5 লাখ টাকার কাছাকাছি, মানে অলমোস্ট 100 টাইমস কিন্তু টাকার ভ্যালুয়েশন চেঞ্জ হয়েছে। তো বিষয়টা হচ্ছে অনেকটা সেরকম আর কি, যে এফেক্টিভ বাইং পাওয়ারের সাথে সাথে মানে করাপশনের লেভেলও মানে কোনো এক সময় যদি কেউ বলে থাকে যে ওকে ওই সময় ওই রেজিমে টোটাল কথার কথা 10,000 কোটি টাকা মানে করাপশন হয়েছে, তো ওই 10,000 কোটি এখনকার মানে আসলে 1 লক্ষ 2 লক্ষ কোটির মতোই আর কি, এরকম একটা ব্যাপার। তো দ্যাট ডাজন্ট এক্সকিউজ যে এখন যেটা হয়েছে, বাট আমি যেটা বলছি যে মানে যখন যেই সময়ের যা কারেন্সি ভ্যালুয়েশন, সেই সময়ের তুলনায় অনেক করাপশন হয়েছে দেশে, সবসময়ই অনেক ফান্ড বেরোয় গেছে, আমাদের 2-3বার মেজর শেয়ার মার্কেট ধস নামলো, তো এবং এটা পুরোপুরিভাবে ম্যানিপুলেটেড হয়েছে। তো আর মানে এত কিছু হয়েছে, কিন্তু সামহাও আলহামদুলিল্লাহ বাংলাদেশ তারপরেও কিন্তু এগিয়েছে এগিয়েছে এগিয়েছে। এবং আমি একটা কথা যেটা বলবো যে ওভার দ্য লাস্ট 53 ইয়ার্স বাংলাদেশই যে শুধু এগিয়েছে সেটা তো না, তাই না? মানে সবগুলো দেশই তো এগিয়েছে। তো বাংলাদেশ কতটা ফাস্ট এগিয়েছে যে ওই সময় যখন বাংলাদেশ তৈরি হলো তখন টোটাল ওয়ার্ল্ডে দেশের সংখ্যা 168 না 170 মতো ছিল, এবং বাংলাদেশকে ইন টার্মস অফ ইকোনমি 72তে র্যাঙ্কিং দেওয়া হয়েছিল, সামওয়্যার অ্যারাউন্ড দ্য 146-147 ইকোনমি। কিছু মিডল ইস্টের একটা কিছু স্যাটেলাইট খুব ছোট কিছু ইকোনমি অ্যান্ড আফ্রিকার ম্যাক্সিমাম ইকোনমিগুলো আমাদের থেকে পিছিয়ে ছিল ওই সময়। কিন্তু এখন কিন্তু বাংলাদেশের পজিশন মোটামুটি কি কয়েক বছর আগে 42nd লার্জেস্ট ইকোনমিতে চলে এসেছিল, এবং এখন কিন্তু বাংলাদেশের পজিশন আর্গিউ করে কেউ, বাট মোটামুটি 35th to 30th-এর মধ্যে। Some people expect যে maybe another 10 years-এর মধ্যে এটা within the top 25 largest economies-এর মধ্যে চলে আসবে। So if that happens, আমি যদি টোটাল জিডিপির কথা বলছি, I'm not talking about per capita income, আমাদের পপুলেশন ইজ হাই দেখে per capita ইনকামটা কমে যায়, কিন্তু আই বিলিভ দ্যাট দিস ইজ নট ব্যাড, বিকজ অন্যান্য আমাদের আশেপাশের দেশ যারা লেটসে তখন 130th ছিল, যারা 90th ছিল, যারা মানে 65তম পজিশনে ছিল, তারা তো বসে নেই, তাদেরও তো অগ্রগতি হয়েছে, কিন্তু তাদের অগ্রগতির রেটের চাইতে আমাদের অগ্রগতি আরও অনেক বেশি হয়েছে দেখে আলহামদুলিল্লাহ আমরা আজকে এই পজিশনে আছি। সো ডেফিনেটলি we have come very far in 53 years and this is something to be very happy about. However, মানে আমি সবসময় একটা জিনিস বলি যে এত মানে আমরা আমাদের দুটা এক্সট্রিম হয় আমাদের দেশে, আমরা আইদার এক এন্ডে উই থিঙ্ক দ্যাট আমরা নিজেদেরকে অনেক আন্ডার এস্টিমেট করি এবং নিজেদেরকে অনেক বেশি নগণ্য মনে করি, অপোজিটে আবার নিজেদের ওভার কনফিডেন্স চলে আসে, তখন আবার আমরা নিজেদেরকে অনেক বেশি কিছুও মনে করে ফেলি। আসল রিয়ালিটিটা হচ্ছে এই দুটার মাঝামাঝি। ইটস নাইদার শুড বি বি আন্ডার এস্টিমেটিং আওয়ারসেলভস, নাইদার শুড বি বি ওভার এস্টিমেটিং আওয়ারসেলভস। সো বাংলাদেশের অবস্থা যেটা, সেটা হচ্ছে যে অনেক দিকে অনেক ভালো করেছে, অ্যামেজিং, বাট
আমাদের অনেকগুলো প্রবলেমস এবং ডিজিজেস ছিল। এই ডিজিজগুলো যদি আমাদের মধ্যে না থাকতো তবে দেখা যেত যে আমরা হয়তো এতদিনে টপ 20 ইকোনমির মধ্যে চলে গেছি, মানে আমাদের হয়তো অ্যাক্সেলারেশন লেভেল আরও অনেক বেশি হতো। সো দ্য রিজন আমাদের সেই প্রবলেমগুলো কি, সেই জিনিসগুলোকে আমরা যদি আইডেন্টিফাই করি, নিউমারাস প্রবলেমস, অল্প স্বল্প কথা বললে হবে না। ডেফিনেটলি আমাদের পপুলেশন যে এত বড়, এটা আমাদের একটা বড় অ্যাসেট, আবার অ্যাট দ্য সেম টাইম কিছুটা হলেও লায়াবিলিটি, বিকজ আমাদের অনেক মানুষের জন্য অনেক কিছু টেক কেয়ার করতে হয়, ম্যানেজ করতে হয়। সো আমাদের এটাকে যেরকম ম্যানেজ করতে হবে, মানে আমাদের এই পপুলেশনটাকে একটা অ্যাসেটে কনভার্ট করতে হবে, সবাইকে আরও বেশি কর্মদক্ষ বানিয়ে ফেলতে হবে, সবাইকে ট্রেন আপ করতে হবে, সবাইকে এরকম একটা পর্যায়ে নিয়ে যেতে হবে দ্যাট এভরি ইন্ডিভিজুয়াল বিকামস অ্যান আর্নার ফর দ্য কান্ট্রি। তারা দেশের মধ্যে ইকোনমিক অ্যাক্টিভিটি জেনারেট করবে, তারা বিদেশে যে ইকোনমিক অ্যাক্টিভিটি জেনারেট করবে। সো সেই দিকে পপুলেশনটা হচ্ছে একটা সর্ট অফ দুদিকেই, মানে একটা ডাবল এজ সোর্ড আমি বলবো। তো এটা যেরকম একটা এরিয়া, এটা আমাদের কিছুটা অসুবিধা, আবার একদিকে এটা পোটেনশিয়াল ফর অনেক সুবিধা, অ্যান্ড ইটস আপ টু আস এটাকে আমরা আরও কীভাবে বেটার ক্যাপিটালাইজ করতে পারবো, ইউটিলাইজ করতে পারবো। আচ্ছা, নেক্সট এই বড় সমস্যাটা আমাদের আছে, সেটা ন্যাচুরালি হলো করাপশন। করাপশনটা আমাদের আসলে যেই লেভেলে পৌঁছে গিয়েছে, এই লেভেল থেকে আসলে মানে কিভাবে কিওর হবে এটা বোঝা খুবই ডিফিকাল্ট। কারণ আসলে মানে এটা একদম মানে ডিএনএর মধ্যে মিশে গিয়েছে, এবং এটা যে শুধু বলা হবে যে এটা শুধু খুব করাপ্ট কিছু বিজনেস পিপলরা করাপশন করছে, অথবা পলিটিশিয়ানরা করাপ্ট করছে, মানে করাপশন করছে, অথবা বিজনেস পিপল এবং পলিটিশিয়ানরা একে অপরকে সহায়তা করে করাপশন করছে, এটা ইটস নট দ্যাট। মানে করাপশনটা কিন্তু আসলে প্রত্যেকটা লেভেলে 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 চলে গেছে। এটা গভর্নমেন্ট সার্ভিসের মধ্যে করাপশন আছে, মানে ইয়েতে আছে, কি বলে, আমাদের জেনারেল যারা প্রাইভেট সার্ভিসে আছে তাদের মধ্যে করাপশন আছে, যারা নর্মালি জাস্ট ইভেন ইয়াং ছেলে পেলেদের ভিতর করাপশন ঢুকে গিয়েছে। মানে সবাই মনে করে যে একে একটু মানে কোনোভাবে মানে সবাই বলতে আমি মিন করবো একটা ভেরি ভেরি বিগ নাম্বার অফ পিপল, সব সময় না হলেও কোনো না কোনো সময় মনে করছে যে এখানে একটু শর্টকাট করে দেই, এখান থেকে এটা মানে কোনো এথিক্যাল ওয়েটা না ফলো করে একটা কিছু করলে কেমন হয়। সো আমাদের প্রবলেম যেটা হয়েছে যে লিগাল করাপশন আছে, আমাদের এথিক্যাল করাপশনও আছে। আমরা অনেকগুলো ক্ষেত্রে কিন্তু মানে লিগাল করাপশনের থেকে আমি মনে করি এথিক্যাল করাপশন, মরাল করাপশনটা আরও ডেঞ্জারাস একটা ব্যাপার। আমাদের মাঝে দেখা যায় মোটামুটি প্রত্যেকেই নিয়ম ভাঙতে পারলে নিজেদেরকে অনেক বড় বাহাদুর মনে করে। তারা মানে ট্রাফিকের নিয়ম থেকে শুরু করে যে কোনো আইন ভঙ্গ করাকে একটা বিরাট অ্যাচিভমেন্ট মনে করে। এটা একটা মেজর প্রবলেম। তারপরে প্রবলেম হচ্ছে যে আমাদের মধ্যে সবার ভিতরে একটা মানে একে অপরকে স্লাইটলি ডিপ্রাইভ করতে পারলে, ঠকাতে পারলে, এ ধরনের একটা টেন্ডেন্সি কিন্তু খুবই কমন, স্পেশালি বিজনেস কমিউনিটির মধ্যে। এবং বিজনেস কমিউনিটির ভিতরে দের ইজ এ হিউজ একটা থট যে আমি এটা বোধহয় আমার ইন্টেলিজেন্স এবং আমার চালাকি প্রমাণিত হলো, আমি কাউকে যেইটা ডিল করলাম তার সাথে যেভাবে কাজ করলাম, সেই কমিটমেন্টটা যদি আমি কোনোভাবে বাইপাস করে মানে তাকে একটু কম দিয়ে সারতে পারি, তাকে কোনোভাবে আমি যেটা দিব বলে সেটা না দিয়ে যদি পারতে পারি, তাহলে এটা বোধহয় আমার একটা ব্রাভাডো। তো এই ধরনের একটা ভেরি আনফর্চুনেট টেন্ডেন্সি আমাদের মানে মানে আমার মোটামুটি 26-27 বছর কাজের এক্সপিরিয়েন্সে আমি অলমোস্ট প্রতিটি জায়গাতে এই জিনিসটা দেখেছি, মানে ফেস করেছি। যেখানে আমি কাজ করেছি, যেখানে দেখেছি কাজ হচ্ছে, প্রত্যেকটা জায়গাতেই দেখেছি। এবং অন দি আদার হ্যান্ড যারা হয়তো কোনো সার্ভিস প্রোভাইড করছে বা সাপ্লাই দিচ্ছে কোনো কিছু, তাদের মধ্যেও একটা টেন্ডেন্সি অলওয়েজ থাকে, অলমোস্ট অলওয়েজ থাকে, যে যেই কোয়ালিটি আমি দিব বলেছি সেই কোয়ালিটি থেকে একটু কম দিব, যেই সময়ের মধ্যে ডেলিভারি কমপ্লিট করব বলেছি সেই সময়ের ভিতরে আমি দিব না, যেই প্রাইসে আমি একটা কাজ করার জন্য এগ্রি করেছি সেই প্রাইসে আমি এগ্রি মানে পরে আস্তে আস্তে প্রাইস বাড়াতে থাকবো, আমি যেই সময়ের মধ্যে কাজ কমপ্লিট করব বলেছি সেই সময়ের ভিতরে আমি না করে সময় বাড়িয়ে আমি সেটার জন্য আমি আরেকটু মানে কম্পেনসেশন বাড়িয়ে দেওয়ার চেষ্টা করব। তো এই ধরনের টেন্ডেন্সিগুলো কিন্তু যেরকম আছে,
এবং এরকম একটা টেন্ডেন্সি যেহেতু সাপ্লাইং এন্ডে আছে, সেই জন্য কনজিউমিং এন্ডে বা রিসিভিং এন্ডে যে বিজনেস হাউস যেগুলো আছে, তারাও আবার মনে করে যে এটা মানে আমি ধরেই নিব যে ওরা আমাকে ঠকাতে চাচ্ছে, সো আমি তাদেরকে কিছু জায়গায় আমি ডিপ্রাইভ করবো, এবং দ্যাট ইজ অ্যাকচুয়ালি ফেয়ার। তো এইরকম একটা মানে একটা খারাপ একটা পরিস্থিতি চলছে। তো আমাদের এথিক্সের একটা মেজর অভাব আছে, মোরালিটির অভাব আছে, লিগ্যালিটির অভাব আছে। তো এই জায়গাগুলো কিন্তু আমাদের একটা অনেক বড় প্রবলেম। ল অ্যান্ড অর্ডার ইজ অলসো আ প্রবলেম। থ্যাঙ্কফুলি কোনো কোনো সময় কমে আসে, এখন একটু ওভারঅল কমের দিকে আছে, মাঝখানে একটু খারাপ হয়ে গিয়েছিল কয়েক মাস, এবং মানে কখনো কখনো দেখা যায় যে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন আমাদের অত্যন্ত খারাপ হয়ে যায়। কিছু রিলিজিয়ান বেসড টেরোরিজমের একটু টেন্ডেন্সি মাঝে মাঝে বাড়ে, মানে আর এমনি তো এক্সটর্শন এবং মানে জেনারেল, এটা ঠিক টেরোরিস্ট ওই আইডিওলজিক্যাল টেরোরিজম না, ক্রিমিনাল টেরোরিজম, মানে কোথাও গিয়ে এক্সটর্শন করে টাকা বের করে নিচ্ছে, অমুক জায়গায় হাইজ্যাক করছে, অমুক জায়গায় র্যানস্যাক করছে, অমুক জায়গায় ডাকাতি করছে। এই ধরনের জিনিসগুলো কোনো কোনো সময় আমাদের দেশে খুব বেশি মাত্রায় কয়েক বছরের জন্য বেড়ে যায়, আবার থ্যাঙ্কফুলি কমে যায়, এখন একটু কমের মধ্যে আছে। দোয়া করি যাতে এগুলো যাতে না বেড়ে যায়, বিকজ এগুলো যখন বেড়ে যায় তখন দেখা যায় যে এটা মানুষের লাইফের উপর এফেক্ট ফেলে, ইকোনমির উপর এফেক্ট ফেলে। মানুষ অনেক সময় তখন নতুন কিছু করতে চায় না, দেশে থাকতে চায় না, দেশ ছেড়ে চলে যায়। তো এগুলো আমাদেরকে অনেক এফেক্ট করে। তো যা বলছিলাম আর কি, তো আমাদের আসলে অনেক বেনিফিটস হয়েছে, কিন্তু অনেক জায়গায় আমরা পিছিয়ে আছি। আর আমি মনে করি আমাদের আরেকটা মেজর সমস্যা যেটা, সেটা হচ্ছে পলিটিক্স। আমাদের পলিটিক্স অনেক আনটাইডি, অনেক মেসি। আমাদের পলিটিক্সের মধ্যে লোভ, লালসা, মানে গ্রিড, পাওয়ার হাংরিনেস, একজন আরেকজনকে বাম্প অফ করে ফেলে দেওয়ার একটা টেন্ডেন্সি, এ ধরনের অনেক নেগেটিভ জিনিস আমাদের পলিটিক্সের মধ্যে ঢুকে গিয়েছে। আমাদের মানে খারাপভাবে বলতে গেলে আমাদের পলিটিক্সের মধ্যে পলিটিক্স ঢুকে গেছে। আসলে ব্যাপারটা কি, আমাদের পলিটিক্স হয়ে গিয়েছে একটা ক্ষমতার পলিটিক্স, আমাদের পলিটিক্স হয়ে গিয়েছে একটা লোভ লালসার পলিটিক্স, একটা কন্ট্রোল এবং ডমিনেশনের পলিটিক্স। দ্যাট শুড নট বি। এবং আমাদের পলিটিক্সে কেউ একটা ভালো পজিশনে লিডার হয়ে যেতে গেলে দেখা যাচ্ছে যে অন্যদেরকে ঠেলে সরিয়ে জায়গা করে তারপর সে পলিটিক্স করছে। তো দিজ আর সাম অফ দ্য থিংস, মানে সে একটা লিডার হচ্ছে, সরি। তো ওই রকম লিডার বাই দ্য টাইম মানুষকে ঠেলে ঠুলে সে লিডার হচ্ছে, তার আসলে কিন্তু মানে একটা লিডার হওয়ার যেই মরাল, যেই একটা পজিশন হওয়া লাগে, সেই জিনিসটা আর থাকে না, তাই না? ওই মরাল স্ট্রেংথটা চলে যায়। মরাল স্ট্রেংথ চলে গেলে একটা লিডার আসলে তার লিডারশিপের মেজর কোয়ালিটিটাই আসলে তার চলে যায়। তো আমাদের পলিটিক্সটা আনফর্চুনেটলি ইজ ডিজাইন্ড ইন সাচ ওয়ে দ্যাট মানে আসলে একটা মরালি সাউন্ড লিডার হওয়া আমাদের এখানে আর পসিবল না। তো দিজ আর সাম অফ দ্য প্রবলেমস। আমাদের সাকসেশন নাই আমাদের দেশে। আমাদের বড় বড় লিডাররা বছরকে বছর, ডেকেডস আফটার ডেকেডস থেকে গিয়েছে, কিন্তু তাদের পরে কারা আসবে সেই জিনিসগুলো ঠিক মতো ডিসাইডেড হয়নি। আমাদের পলিটিক্সের মধ্যে ডাইনাস্টিক পলিটিক্স চলে এসেছে। আমাদের পলিটিক্সের ভিতরে এটা একটা ফ্যামিলিগতভাবে, মানে বাবা ছেলে, হাজব্যান্ড ওয়াইফ, ওদিকে মানে বাবা মেয়ে, নানা নাতনি, মানে এইগুলো চলছে। তো এই জিনিসগুলো অফকোর্স মানে সেম ফ্যামিলির হলে যে তার মধ্যে ট্যালেন্ট থাকবে না এরকম কোনো কথা নেই, অবশ্যই অনেক ট্যালেন্টেড মানুষ তৈরি হতে পারে, কিন্তু দেয়ার নিডস টু বি সিস্টেম যে অফকোর্স এখানে অন্য যারা ডিজার্ভিং পিপল আছে তাদেরও সুযোগ তৈরি হবে। সিম্পলি বিলঙ্গিং টু দ্য ফ্যামিলি মাস্ট নট make it absolutely impossible for anybody else to get into the uppermost layers of the political system. তো ওই ব্যাপারগুলো আমাদের আসলে প্রবলেমস আমাদের দেশের মধ্যে আছে, তৈরি হয়ে গিয়েছে, যেই জিনিসগুলো নিয়ে আসলে আমাদেরকে কথা বলতে হবে, আলোচনা করতে হবে, সমাধানের দিকে যেতে হবে। সো দ্যাট ইজ আই বিলিভ ওয়ের উই হ্যাভ কাম ইন 53 ইয়ার্স, যে অনেক উন্নতি হয়েছে, কিন্তু আরও অনেক কিছু হওয়া দরকার আছে। And we need to, how do we need to position ourselves as a nation in future years? এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমার কাছে যেটা মনে হয় that as a nation আমাদের আসলে we should not be over aligning ourselves with anyone.
আমরা অ্যাকচুয়ালি যেরকম এই পুরো রিজনের কিন্তু আমরা একটা অনেক বড়, ছোট হওয়া সত্ত্বেও বড় লিডারশিপ ভূমিকা পালন করেছিলাম সার্ক ক্রিয়েট করে, এবং আমরা কিন্তু সার্কে একটা অগ্রণী ভূমিকা বেশ অনেক বছর রেখেছি। তারপরে আনফর্চুনেটলি সামহাউ দি আদার আসলে আমাদের এই রিজনের মধ্যে আভ্যন্তরীণ অ্যানিমসিটি এনিমিটি এত বেশি যে সার্কটাকে ঠিকমতো আমরা সাকসেসফুল করতে পারলাম না। এর মধ্যে আমাদের সবচেয়ে বড় দুটো দেশ ইন্ডিয়া এবং পাকিস্তান, তাদের ভিতরে এত বেশি দ্বন্দ্ব যে আসলে সার্কটাকে আমরা মানে নামাতে পারলাম না, এখানে ইমপ্লিমেন্ট করতে পারলাম না। বাট ইমপ্লিমেন্ট করতে পারলে হয়তো আমাদের এই জোনটা আসিয়ানের মতো হতে পারতো, অথবা ইইউ ইউরোপিয়ান ইউনিয়নের মতো হতে পারতো, এবং তাহলে অ্যাজ আ কালেকটিভ ইউনিট, একটা সমষ্টিগত ইউনিট হিসেবে আমরা অনেক ভালো কিছু করতে পারতাম এবং আমরা আরও অনেক বেশি এগিয়ে যেতে পারতাম। এবং আমি মনে করি যে অ্যাজ আ কান্ট্রি বাংলাদেশের ভূমিকা সেরকমই হওয়া উচিত, একটু নিউট্রালভাবে আমরা আমাদের এই পুরো রিজনটার ভিতরে উই নিড টু বি দ্য ক্যাটালিস্ট অফ পিস, প্রগ্রেস অ্যান্ড হারমনি। আমাদের যেরকম যেটা হয়েছিল এত বছর, যে ন্যাচারালি আওয়ামী লীগ গভর্নমেন্টের সাথে ইন্ডিয়ার রিলেশন ওয়াজ ভেরি স্ট্রং, এবং এটা এখন আর কোনো হাইপোথেটিক্যাল থিওরি না, কারণ ইন্ডিয়ান মিডিয়া এবং ইন্ডিয়ান গভর্নমেন্ট তারা নিজেরাই সেটা বারবার বারবার করে বলে, এটা যদি কোনো সময় আওয়ামী লীগ এখানে অন্তত শেষের দিকে ডিনাই করতো না, বাট যদি কোনো সময় করতো বা কোনো সময় করেও থাকতো বা বলতো যে না আমরা তো নিজেরা নিজেদের মতো চলি, এখানে ইন্ডিয়ার সাথে আমাদের কি, বাট এই কথাটা আসলে বলার আর কোনো সুযোগ নেই, কারণ ইন্ডিয়া নিজেরাই ক্লেম করছে যে আমাদের ফেভারের পার্টি ছিল আওয়ামী লীগ, এবং তারা খুবই মর্মাহত যে আওয়ামী লীগ পাওয়ার থেকে চলে গেছে। সো ডেফিনেটলি আমরা একটা লম্বা সময় এই এই তো 15-16 বছর, এবং আগের মোটামুটি 5 বছর একটা সময় ছিল, তার আগে একটা 3 বছরের সময় ছিল, এই সময়গুলোতে আমাদের ইন্ডিয়ার সাথে অ্যালাইনমেন্টটা বেশি ছিল, এবং বিশেষ করে গত 15 বছর আসলে ইন্ডিয়ার সাথে অ্যালাইনমেন্টটা মানে মোটামুটি পুরো অ্যালাইনমেন্টটাই ইন্ডিয়ার সাথেই ছিল। আর অন্যান্য কোনো দেশের সাথে আমাদের সেরকম ভালো ডিপ্লোম্যাটিক রিলেশনস সেভাবে অতটা গ্রো করে উঠেনি, ওঠার সুযোগ ছিল না, কারণ ইন্ডিয়া আমাদের একটা মানে বিগ ব্রাদার মানে রোল প্লে করছিল, এবং তারা মানে যেটা মনে করতো যেটা আমাদের জন্য ভালো মঙ্গলজনক আমরা মোটামুটি সেরকমই করতাম। সো তারা যদি মনে করতো যে কোনো দেশের সাথে রিলেশন তৈরি করা এই মুহূর্তে দরকার নেই, তাহলে আমরা খুব একটা সেখানে যেতাম না, করতাম না। তো এখন মানে সেই জিনিসটা আমাদের ওয়াজ নট গুড ফর আস ডেফিনেটলি, এবং যেহেতু ইন্ডিয়ার সাথে পাকিস্তানের সম্পর্ক খারাপ, সেজন্য আমরা পাকিস্তানের সাথে তেমন কোনো রিলেশন আমরা রাখিই, অলমোস্ট রিলেশন টোটালি কাট অফ করে আমরা তাদেরকে শত্রু রাষ্ট্র অলমোস্ট ডিক্লেয়ার করে দিয়েছি। তো এখন আবার যেটা হয়েছে যে যেহেতু আওয়ামী লীগ গভর্নমেন্ট ইজ নট দেয়ার, তো অনেকে আবার আছে তারা এখন একটু অতীব মাত্রায় আবার পাকিস্তানের সাথে ঘনিষ্ঠতা তৈরি করার চেষ্টা করছে। তো দুটোর মানে অফকোর্স আমরা আমাদের সাথে এই রিজনের সবার সাথে একটা ভালো উঠা বসা থাকতে হবে, একটা ভালো ডিপ্লোম্যাটিক টাইজ থাকতে হবে। আমার মনে হয় কারুর মানে একদম কারু ফলোয়ার হয়ে যাওয়া আমাদের কোনো দরকার নেই। উই ডেফিনেটলি শুড মেনটেন এ গুড রিলেশন উইথ অল দ্য কান্ট্রিজ ইন আওয়ার রিজন। আর মানে পাকিস্তানের ব্যাপারে আমি যে কথাটা বলবো সেটা হচ্ছে যে অফকোর্স তাদের সাথে আমাদের যুদ্ধ হয়েছে, আমরা বেরোয় এসেছি তাদের থেকে, এবং আমি খুব স্ট্রংলি স্বাধীনতার পক্ষে, এবং মনে করি যে পাকিস্তান থেকে বের হয়ে এসে আমাদের খুবই ভালো হয়েছে। মানে পলিটিক্যালি যা হওয়ার হয়েছে, ইকোনমিক্যালি আমাদের দেশের একটা আইডেন্টিটি তৈরি হয়েছে, আমাদের একটা আইডেন্টিটি তৈরি হয়েছে। সো এটা আমাদের জন্য খুব ভালো একটা জিনিস হয়েছে। কিন্তু অ্যাট দ্য সেম টাইম এটাও ঠিক যে আমেরিকা ব্রিটিশদের থেকে বের হয়েছে। সারা পৃথিবীর প্রায় 70-80টা বর্তমান, না আরও বেশি, কত 100-র উপরে বর্তমান দেশ একটা না একটা সময় ব্রিটিশ এম্পায়ারের আন্ডারে ছিল। সো ওই জন্য বলতো যে সান নেভার সেটস অন দ্য ব্রিটিশ এম্পায়ার। তো এখন তাহলে তো দেখা যাচ্ছে ব্রিটিশদের সাথে কিন্তু সবার ভালো সম্পর্ক মোটামুটি। সো হোয়াট ডাজ দ্যাট মিন? তার মানে হচ্ছে যে মানে কারোর সাথে এক সময় যুদ্ধ বা নেগেটিভ সম্পর্ক থাকলেই যে সেই জিনিসটাকে জিইয়ে রাখতে হবে মানে ডেকেডস আফটার ডেকেড, সেঞ্চুরি আফটার সেঞ্চুরি, দ্যাট ইজ অলসো নট নেসেসারি। সো সেই আঙ্গিকে দেখতে গেলে ভেরি রিসেন্টলি আমেরিকা, মানে ভেরি রিসেন্টলি 60-70 বছর আগে অ্যাটমিক বম দিয়ে জাপানকে পুরো ফ্ল্যাটেন আউট করে ফেলা হলো, দুটো বড় বড় সিটি, তাই না? এখানে যা ঘটেছে এটার এই অ্যাট্রসিটির সাথে তো
তুলনাই হয় না। তারপরেও আমরা যদি দেখি তার কয়েক বছর পর থেকেই জাপান আমেরিকার সাথে ভালো রিলেশন তৈরি করেছে, ট্রেড শুরু করেছে, ইম্পোর্ট এক্সপোর্ট হয়েছে এবং আলটিমেটলি কিন্তু মানে জাপান হ্যাজ বিকাম আ ইকোনমিক সুপার পাওয়ার এবং মানে অনেক ক্ষেত্রে আমেরিকার সাথে টেক্কা দিচ্ছে অ্যান্ড আমেরিকার সাথে কিন্তু তাদের রিলেশনটা খুবই ভালো, টেকনোলজিক্যাল এক্সচেঞ্জ ইত্যাদি অনেক কিছু হচ্ছে আমেরিকা অ্যান্ড জাপান। অ্যাট দ্য সেম টাইম ইফ উই থিঙ্ক অ্যাবাউট ইট তাহলে জার্মানির সাথে কিন্তু মানে পুরো ইউরোপের কারুরই কথাই বলা উচিত what happened ওয়ার্ল্ড ওয়ার ওয়ান এবং ওয়ার্ল্ড ওয়ার টুতে, কিন্তু এর পরেও দেখা যাচ্ছে এরপরেও দেখা যাচ্ছে যে আমাদের অ্যাকচুয়ালি মানে জার্মানির সাথে কিন্তু সবার একটা ভালো সম্পর্ক আছে, আছে না? আছে তো। সো উই ডেফিনেটলি নিড টু আন্ডারস্ট্যান্ড যে কারোর সাথে একটা পাস্টের একটা ফেজে একটা খারাপ কিছু হওয়া মানেই যে তার সাথে আমাদের সবসময় লগর হেডসে থাকতে হবে সেটাও না। তো অফকোর্স কারণ ওই সময় তাদেরও যারা ডিসিশন নিয়েছে আমাদের সাথে খারাপ ব্যবহার করার এবং যুদ্ধ করার এবং বারবারিজম এবং অ্যাট্রসিটিস ঘটানোর সেই মানুষগুলো এখন নেই। সো এখনকার যারা জেনারেশন আছে তাদেরকে পুরোপুরিভাবে সেটার জন্য আমরা দায়ীও করতে পারি না। তো আমরা আস্তে আস্তে উই ডেফিনেটলি নিড টু মুভ ফরওয়ার্ড, হ্যাভ বেটার কোঅপারেশন অ্যান্ড কোলাবোরেশন, বাট অ্যাট দ্য সেম টাইম তাদের আসলে ফলোয়ার হওয়ার কিছু নেই। সেম টাইম আমি বলবো যে কোনো দেশ যে আমাদেরকে অনেক বেশি তাদের ক্যাম্পের আন্ডারে রাখার চেষ্টা করেছে তাদেরও ফলোয়ার একদম ডেডিকেটেড ফলোয়ার হয়ে থাকারও দরকার নেই। আমাদের আসলে কারো ফলোয়ার হওয়ার দরকার নেই, বরঞ্চ রিজনের মধ্যে পিস স্থাপনের ক্ষেত্রে আমরা লিডারশিপ ভূমিকা পালন করতে পারি। আমার মনে হয় সেটাই সবচেয়ে মানে হোয়াট উই নিড টু গো টুওয়ার্ডস। অ্যান্ড ফাইনালি আমি যেই জিনিসটা বলবো সেটা হচ্ছে আমাদের আমি মনে করি ম্যাক্সিমাম মানুষের ড্রিম অ্যাবাউট বাংলাদেশ কি? ড্রিম অ্যাবাউট বাংলাদেশ হচ্ছে বাংলাদেশ শুড বি এ কান্ট্রি দ্যাট উই ক্যান অল বি প্রাউড অফ। এখন আমরা যখন বাংলাদেশের কথা বলি এখানে অনেক রকম প্রবলেমস আছে, অনেক রকম জিনিস নিয়ে আমরা আসলে ভালো ফিল করি না। আমাদের দেশের মধ্যে অনেক ধরনের জিনিস হয় যেই জিনিসগুলো নিয়ে আমরা লজ্জিত বোধ করি, ওই জিনিসগুলো যাতে বন্ধ হয়ে যায়। আমাদের দেশের ওভারঅল মানুষজন আরও অনেক কর্মদক্ষ হয়ে উঠবে, স্মার্ট হয়ে উঠবে, তারা অল ওভার দ্য ওয়ার্ল্ড যাবে, কাজ করবে, চাকরি করবে, বড় বড় পজিশনসগুলো তারা অকুপাই করবে এবং বিশাল রেমিটেন্সেস আসবে। আমাদের দেশের ইন্টারনাল ইনফ্রাস্ট্রাকচার ফ্লারিশ করবে। আমাদের দেশ একটা মোটামুটি মানে জাপান, চায়না, বেইজিং এরকম হয়ে যাবে এবং আমাদের দেশে বাইরে থেকে বিদেশ থেকে লোকজন এখানে আরও বেশি বেশি করে আসবে থাকতে, কাজ করতে, সিটিজেনশিপ নিতে। উল্টো দ্যাট ইজ কাইন্ড অফ দ্য প্লেস ওয়ের ইট উড বি ওয়ান্ডারফুল যে আমাদের বাংলাদেশকে আমরা যদি নিয়ে যেতে পারতাম। অ্যান্ড দ্যাট ইজ মাই উইশ অ্যান্ড মাই ভিশন। আমি মনে করি আমাদের দেশের 50% পপুলেশন অল ওভার দ্য ওয়ার্ল্ড আমরা ছড়িয়ে দিতে পারতাম, তারা সব জায়গায় গিয়ে কাজ করবে, তারা আমাদের পপুলেশনের চাপও কমে এবং আমাদের রেমিটেন্সও বাড়ে এবং আমাদের সুনাম বাড়ে, সুখ্যাতি বাড়ে। আই উড লাইক আমরা স্পোর্টসে এক্সেল করি, এন্টারটেইনমেন্ট ফিল্ডে এক্সেল করি, সবগুলো দিকে, ইকোনমিক্যালি, সায়েন্সে। এখন আস্তে আস্তে কিন্তু আমরা অনেক ইন্টারন্যাশনাল সায়েন্টিস্টদের মধ্যে আমাদের বাংলাদেশিদের নাম দেখছি, অ্যান্ড দ্যাটস ফ্যান্টাস্টিক। অ্যান্ড মানে এই জিনিসগুলো সব কিছু বাড়া উচিত। উই নিড টু কিপ flourishing in every sector. So that is my মানে hope and vision for বাংলাদেশ। এবং আমার মনে হয় যে ইয়াঙ্গার জেনারেশন যারা আছে তারা আসলে সবাই মোটামুটি সেরকমই একটা কিছু চায় এবং অ্যাট দ্য সেম টাইম আমার মনে হয় আওয়ার্স শুড বি এ কান্ট্রি যেখানে সব ধর্মের মানুষ থাকবে। কেউ যারা ধর্মে হয়তো বিশ্বাস তেমন একটা করেও না তারাও সুন্দরভাবে থাকবে, কাজ করবে। ধর্ম নিয়ে বাড়াবাড়ি, ধর্ম নিয়ে কারোর সাথে কোনো ধরনের প্রবলেম, দ্যাট শুড নট হ্যাপেন, দ্যাট শুড নট বি আওয়ার আইডেন্টিটি। কোনো ধরনের রেসিজম, কোনো ধরনের হ্যারাসমেন্ট, জেন্ডার ইস্যুস, এই ধরনের জিনিসগুলো আমাদের দেশে থাকবে না। আমাদের এখানে একটা ভালো প্রপার পলিটিক্যাল সিস্টেম কাজ করবে, ভালো ডেমোক্রেসি কাজ করবে। ডেমোক্রেসি বলতেই যে শুধু মানে ভাস্ট মেজরিটিতে যেটা পপুলার সেটা খারাপ কিছু হলেও সেটা ইমপ্লিমেন্ট হয়ে যাবে সেটা না, ভালো জিনিস, ভালো আইডিয়াগুলো শুধু ইমপ্লিমেন্ট হবে। অল অফ দিস থিংস আর দ্য ড্রিমস অফ দ্য ফিউচার।
তো আমার মনে হয় অনেক কথা হয়ে গেল আজকে অন দ্য eve of the 53rd anniversary of the day that we won our independence. And আর ফার্দার কথা না বাড়িয়ে আমি যারা আমার কথা শুনলেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে এবং আমার অন্যান্য সব ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়ে আমি আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। থ্যাংক ইউ সো মাচ ফর ইয়োর টাইম।